বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দণ্ডবিধি 1860 এর 405 এবং 406 ধারা নিয়ে আলোচনা করব। পেনাল কোড 1860 এর সেকশন 405 অ্যান্ড 406। আসলে এই ধারাটা মূলত অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রেই ব্যবহার করা হয় বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা প্রদান করা হয়েছে দণ্ডবিধি 1860 এর 405 ধারায়। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে কি বুঝি আমরা এবং তার শাস্তি কি সেই সম্পর্কেই আমরা বিস্তারিত জানব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। 1860 সালের দণ্ডবিধি এর ধারা 405 এর অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞায় যে কথাটা বলা হয়েছে যে কেউ যদি কোনো সম্পত্তি বা অর্থ সম্পর্কে বিশ্বাসের মাধ্যমে দায়িত্ব পান এবং সেই দায়িত্ব ভঙ্গ করেন, অর্থাৎ সম্পত্তি বা অর্থ আত্মসাৎ করেন বা কোনো বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করেন, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হিসাবে বিবেচিত হবে। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে কোনো সম্পত্তি বা কোনো অর্থ আপনি যদি কারোর কাছে গচ্ছিত রাখেন আর সেই সম্পত্তি বা অর্থ যদি আপনি নষ্ট করেন আর তার বিশ্বাসের ভঙ্গ করেন, সেটা আত্মসাৎ করে অন্য কোনো পারপাসে ব্যবহার করেন, তাহলেই পেনাল কোড এই 1860 এর 405 ধারা অনুযায়ী সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। এবং পেনাল কোড ধারা 406 এ এই অপরাধজনিত কারণে যে শাস্তির বিধান করা হয়েছে তা হল সর্বোচ্চ 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে মনে রাখার মতো বিষয় সেটা হলো এর শাস্তির বিধান হলো 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, উভয়দণ্ড। এখন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কাউকে যদি কোনো অর্থ গচ্ছিত রাখা বা কোনো নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়, সেই অর্থ অন্য কাজে ব্যয় করা হয়, তবে এটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কোনো সম্পত্তি আমানত হিসাবে গ্রহণ করে সেটি আত্মসাৎ করাও এই ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে। তবে বিশেষ দ্রষ্টব্যে আমরা যে কথাটা বলতে পারি যে এই ধারা প্রয়োগের নির্ভর করে কিছু প্রমাণিত বিষয়ের উপর বা প্রমাণ হওয়ার উপর। তাই আইনজীবীর পরামর্শ নিয়ে যথাযথ তথ্য ও প্রমাণের ভিত্তিতে মামলা দায়ের করাই উচিত হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা দায়েরের জন্য একটি আবেদন বা অভিযোগপত্র প্রস্তুত করব আমরা, আর এটি একটি নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করেই কিন্তু তা লিখতে হয়, আর সেটা স্থানীয় থানা বা আদালতে জমা দিতে হয়। নিচে আমরা একটা নমুনা দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। তো প্রথমে আপনি যে থানায় বা যে থানার আওতাধীনে আছেন সেই থানার স্থানীয় থানার নাম এবং সংশ্লিষ্ট বা স্থানীয় থানার নাম এবং তার ঠিকানা আপনাকে প্রথমেই দরখাস্তের আবেদনপত্রের উপরে অংশে লিখতে হবে। তারপর অভিযোগকারীর নাম, যিনি অভিযোগ করছেন যে তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অন্তর্ভুক্ত হয়েছেন, তার ঠিকানা, মোবাইল নাম্বার, আর যার বিরুদ্ধে বা বিবাদীর নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার মেনশন করতে হবে। আর বিষয়ের ক্ষেত্রে যেটা লিখতে হবে সেটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ, যেটা পেনাল কোডের 406 ধারা অনুযায়ী সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কার্য করেছে বলেই এই আবেদনটা। তো মূলত বিষয়টা হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ। মামলার বিবরণটা কি থাকবে এই আবেদনপত্রে?
তো আবেদনপত্রে আমাদের লিখতে হবে যেটা, সেটা হলো শ্রদ্ধেয় আমি বা অভিযোগকারী যিনি অভিযোগ করছেন তার নাম, আমাদের নিকট অভিযোগ করতে আপনাদের নিকট অভিযোগ করতে চাই যে বিবাদী অর্থাৎ যিনি এই প্রতারণা করছেন বা বিশ্বাসভঙ্গটা করছেন ইচ্ছাকৃতভাবে আমাকে প্রতারণা বা বিশ্বাসভঙ্গের মাধ্যমে আর্থিক বা অন্যান্য ক্ষতির সম্মুখীন করেছেন। আচ্ছা, এখন ঘটনার বিবরণ যেমন কবে, কোথায় এবং কিভাবে অপরাধমূলক কাজটি সংঘটিত হয়েছে সে সম্পর্কে পরে লাইনে বিস্তারিত লিখবেন যতটুকু পারেন। বিবাদী আমাকে আশ্বস্ত করেছে যে যা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি তোমার কাছে আমি এই জিনিসটা রাখলাম, তুমি কি কি করতে পারো বা কি কি কারণে কি কি করলে বা কি এর বিনিময়ে তুমি কিভাবে এটা ফেরত দিবা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যে সকল বিষয়গুলো সাধারণত হয়ে থাকে দুজনের মধ্যে, সেই বিষয়গুলো সেই প্রতিশ্রুতির বিষয়গুলো উপস্থাপন করতে হবে। আমি বিশ্বাস করে অর্থাৎ কিভাবে অর্থ সম্পদ বা অন্য কিছু হস্তান্তর করেছিলেন সেই বিষয়ে বর্ণনা লিখবেন। তারপর কিন্তু বিবাদী প্রতিশ্রুতি ভঙ্গ করে কিভাবে প্রতারণা করেছে তার একটু ব্যাখ্যা দিবেন। বিবাদী এই কাজের ফলে আমি ক্ষতির সম্মুখীন হয়েছি, এটি সম্পূর্ণরূপে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার শামিল। আচ্ছা, আর পরে যেটা লিখতে হবে যে অনুরোধ করতে হবে একটা, যে অতএব বিনীত অনুরোধ করছি এই যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমার ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। আর এই দরখাস্তটা যে করলেন তার প্রমাণের জন্য কিছু সংযুক্তি প্রয়োজন হবে, যেমন প্রাসঙ্গিক নথি বা প্রমাণাদি, হ্যাঁ, চুক্তি বা লিখিত প্রতিশ্রুতি এমন কিছু থাকলে সেইগুলো সংযুক্তি দিতে হবে সংযুক্তি আকারে। আর পরে যেটা অভিযোগকারীর নাম, স্বাক্ষর এবং তারিখ দিয়ে দরখাস্তটা দাখিল করতে হবে। তো মূলত এই ছিল দণ্ডবিধি 1860-এর 405 ধারা এবং 6 ধারার ব্যাখ্যা এবং 405 ধারার যে অপরাধ সেই অপরাধের শাস্তি এবং সেই অপরাধ সম্পর্কে কিভাবে একটা আবেদনপত্র বা দরখাস্ত দাখিল করতে হবে সেই সম্পর্কে আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।